স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। নাশকতার মামলায় গ্রেফতারের পর হেফাজত নেতা মামুনুল হককে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতে নেওয়া হতে পারে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হতে পারে। মৌ খন্দকারকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আল আবুনি। গেল ২৮ মার্চের হরতালে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সরকারি অফিস, ঐতিহ্যবাহী স্মৃতিচিহ্ন পুড়িয়ে তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। এই অভিযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় মামলা হয় হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। হেফাজতের নাশকতায় দেশ যখন তোলপাড়, তখন ৩ এপ্রিল গোপনেই সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে দ্বিতীয় স্ত্রী নিয়ে অবকাশে গেলে জনতার রোষে পড়েন মাওলানা মামুনুল হক। এ ঘটনায় জন্ম দেয় বিতর্কের টক অব দ্য কান্ট্রি। গেল ২ সপ্তাহের সমালোচনা আর শঙ্কার অবসান ঘটিয়ে রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে সেই মামুনুল হককেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর মামুনুলকে প্রথমে শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। ভাঙচুরের একটা মামলা ছিল, সেই মামলার প্রেক্ষিতেও তাকে আমরা এই তদন্ত করছিলাম। তদন্তের প্রেক্ষিতে আমাদের কাছে যেটা আমরা কনফার্ম হয়েছি যে এই মামলার সাথে সে জড়িত। তা আমরা মোহাম্মদপুর থানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে পৌনে একটার দিকে আমরা তাকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে বেলা ২টায় নেওয়া হয় তেজগাঁও থানায়। হেফাজত নেতাকে গ্রেফতার ঘিরে বাড়ানো হয় নিরাপত্তাও। পরে রাতেই মামুনুল হককে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রাতে ব্রিফিংয়ে উপকমিশনার হারুনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ বিয়ের কথা স্বীকার করেছেন মামুনুল হক। সোমবার ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। অন্যান্য জায়গায় যে নাশকতা এগুলিতে তাকে সোনারেস্টে আনা হবে। আমি এটাও বলেছি যে আপনি যে পরপর 3টা বিয়ে করলেন, যে আপনি বললেন সোনারগাঁয়ে যে গেলেন সাথে বললেন আপনি বিয়ে করছেন, আবার আপনার ওয়াইফকে বলছেন যে আমি তো বললো এটা তো আরেকজনের ওয়াইফ, এটা বললেন কেন? সে উত্তর দিতে পারে না। আবার যখন 3য় বিয়ের কথা জিজ্ঞাসা করলাম যে সাজান্ন ব্যক্তিতে যে জিডি করলেন ওনার বোনকে খুঁজে পাচ্ছে না, তো একজনের বোনকে যদি বিয়ে করেন সেটা জানার কথা, সে জানে না কেন? আমি তাকে বিয়ে করছি, বিয়ে করলে আপনার শালা জানবে না কেন? এ তো অবৈধ কিছু না। এইটার কোনো উত্তর দিতে পারে না আসলে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে ব্যঙ্গ করলেন, এই ব্যঙ্গটা তো ঠিক হয়নি আপনার, ধর্মীয় সেন্টিমেন্ট কোনো উত্তর দিতে পারেনি। আসলে আমরা মনে করি যে আরও তথ্য বের হবে। এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা সহ দেশব্যাপী সরকার বিরোধী নানা বক্তৃতায় আলোচনায় আসেন এই হেফাজত নেতা। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর এই মুহূর্তে দেশের চিকিৎসা খাতের সবচেয়ে বড় সংকটের নাম নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ। অথচ দেশের ৬৪ জেলার মধ্যে ৪২টি জেলাতে নেই আইসিইউ সুবিধা। উপজেলা হাসপাতালগুলোর অবস্থা আরও খারাপ। এই অবস্থায় চরম দুর্ভোগে করোনা রোগীরা। নয়ন বড়ুয়া জয় ও রিপন হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহেদ। সংক্রমণ বাড়ছে, এ দফায় সবচেয়ে জরুরি হয়ে পড়েছে আইসিইউ সুবিধা। কিন্তু দেশের ৪২ জেলায় এই সুবিধা নেই। এমন সব জেলার যেসব রোগীর আইসিইউ দরকার হচ্ছে তারা বড় শহরে আসছেন, কিন্তু এখানে এসেও আইসিইউ সুবিধা পাচ্ছে না। যে হারে রোগী একটু বেড়ে যাচ্ছে সেটা অত্যন্ত আশঙ্কাজনকভাবে। তো আমরা বিশেষ করে আইসিইউতে অনেকের রিকোয়ারমেন্ট হয়ে যায়, আইসিইউর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা একটু সমস্যার মধ্যে আছি। আমাদের মাত্র 10টা আইসিইউ করোনার জন্য ডেডিকেটেড করা আছে। এই আইসিইউতে সবাইকে ম্যানেজ করা অনেক সময় সম্ভব হচ্ছে না। যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা চালুর প্রক্রিয়া থমকে আছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভেন্টিলেটর পাঠানো হলেও শয্যা ও অন্যান্য সরঞ্জাম এখনও আসেনি, ফলে চালু হয়নি আইসিইউ। পরিস্থিতি যখন এমন, তখন করোনা ব্যবস্থাপনায় গুছিয়ে উঠতে পারেনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। একটা আইসিইউ ভেন্টিলেটর চালাতে গেলে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের দরকার হয়, তো এগুলো ছাড়া আইসিইউ ভেন্টিলেটর চালু করা যায় না। ইতিমধ্যে আমাদের এই কাজটিও সম্পন্ন হয়েছে। আইসিইউ বেড কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে কোনো উপজেলায় আছে কিনা আমার জানা নাই, তবে এটা আমাদের বিভাগীয় পর্যায় থেকে, আমাদের কেন্দ্রীয় থেকে একটা প্ল্যান নেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে একটা করে আইসিইউ বেড স্থাপন করা যায় কিনা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিৎসায় আবারও নতুন করে ভাবতে হচ্ছে। আইসিইউ বেডের স্বল্পতা চিন্তায় ফেলেছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বিশেষায়িত হাসপাতালের তাগিদও আছে। আমাদের এখানে যে সদর হাসপাতাল ছিল, যেটি বর্তমানে বন্ধ আছে, সেটা না থাকার জন্য আমাদের নানা সমস্যা সংকট হচ্ছে।
সেখানে খুব দ্রুতই একটা ব্যবস্থা করা সম্ভব, যাতে অতিরিক্ত আরও 100 বা তারও বেশি 200 মতো পেশেন্ট রাখা যায়। আমাদের আইসিইউ সরকারি পর্যায়ে 35টি আছে, যার সাথে আজ বা কালের মধ্যেই আমরা আরও 18টি যোগ হবে, তাই 8টি হচ্ছে আপনার আমাদের জেনারেল হাসপাতালে। আইসিইউ সংকট দূর করতে বিভাগীয় পর্যায় থেকে প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে আইসিইউ বেড স্থাপনের চাহিদা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দেশে করোনা ভাইরাসের তীব্রতা বেড়েছে, হাসপাতালগুলিতে বেড়েছে রোগীর চাপ। জনবল সংকটে করোনা রোগী ভর্তি করতে পারছে না মিরপুর মা ও শিশু হাসপাতাল সহ আরও কিছু হাসপাতাল। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন তাদের অনেক শয্যায় এখন খালি। গত 4 দিনে এই হাসপাতালে কমেছে করোনা রোগীর ভর্তির চাপ। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে রোগীদের এমন ভিড় দেখা গেছে। বাড়ছে করোনা নমুনা পরীক্ষার জন্য আসা মানুষের লাইন। অন্যদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর জানিয়েছে করোনা ভাইরাসের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কার কথা। 2 দিন আগে অসুস্থ হয়েছে, আজকেও বেশ ওনার অবস্থা খুবই খারাপ আর কি, তো ওনাকে এখানে ভর্তির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। তো ওনারা বললো যে আমাদের এখানে তো সিট নাই, সিট ফাঁকা পাবেন না, কারণ আপনার ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার যদি বলে ইমার্জেন্সিও লাগে তাহলে হয়তো বা আপনারা ভর্তি করাতে পারেন। এমন পরিস্থিতিতে জনবল সংকটে করোনা রোগী ভর্তি করতে পারছে না বলে জানিয়েছে মিরপুর মা ও শিশু হাসপাতালের পরিচালক। মন্ত্রণালয় থেকে কনসালটেন্ট না আসা পর্যন্ত আমরা শুরু করতে পারছি না। শুধু কনসালটেন্ট না, নার্স, সাপোর্টিং স্টাফ, টেকনোলজিস্ট এরা না আসলে আমরা শুরু করতে পারছি না। উৎকণ্ঠা কাটছে না রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা আক্রান্ত আইসিইউতে থাকা রোগীর স্বজনদের। হৃদরোগেরও সমস্যা ছিল, আর রিসেন্টলি তো করোনা পজিটিভ হওয়ার পরে উনি আজকে আর কি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর কি। আবার এসবের মধ্যে ভিন্ন রকম তথ্য শোনালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি জানালেন গত 4 দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা কমেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি গত কয়েকদিন এটা সংখ্যা কিন্তু আমাদের ভর্তি রোগীর সংখ্যা কমে আসছে। আজকেও আমাদের ভর্তি রোগীর সংখ্যা কম, আমাদের এখানে প্রায় 150টি বেড খালি আছে শয্যা, তো আমরা কিন্তু পেশেন্ট নিতে পারবো। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি পরামর্শক কমিটি। এরই মধ্যে প্রথম দফায় দেয়া 1 সপ্তাহ লকডাউনের 6ষ্ঠ দিন আজ। লকডাউনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, 6ষ্ঠ দিনে রাজধানীর সড়কগুলিতে লকডাউনের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তুলি। আপনি যেমনটি বলছিলেন, আজকে যেহেতু লকডাউনের 6ষ্ঠ দিন, তো রাস্তায় কিন্তু গাড়ির চাপ বেশি। আমি সকালেও বলেছি যে রাস্তায় গাড়ির চাপ তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আপনাকে দেখাতে চাই যে আমি আছি মগবাজার মোড়ে। এখানে প্রত্যেকটি গাড়ি ডাবল চেকের মাধ্যমে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আর প্রত্যেকের কাছে মুভমেন্ট পাস আছে কিনা সেই বিষয়টিও তারা চেক করছে। আরেকটি বিষয়, এই বিষয়ে বিভিন্ন জায়গায় অস্থায়ী কতগুলো পুলিশ চেকপোস্ট তারা ব্যবস্থা করেছেন। বেশ কিছু জায়গায় অস্থায়ী চেকপোস্ট রয়েছে যেখানে গাড়ি প্রবেশ এবং কোন কোন গাড়ি প্রবেশ করছে ভিতরে তাদের কাছে একটা নোট থেকে যায়। এই বিষয়ে আমরা কথা বলবো এখানে যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে। লকডাউনের সর্বশেষ কি অবস্থা এখন? সাধারণ জনগণ কি লকডাউন মানছে? সাধারণ জনগণ লকডাউন, অনেকে যা সচেতন, যারা মানে আইন সম্পর্কে ভালো জানে বা বুঝে, তা অবশ্যই আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে। তবে ব্যতিক্রম তো কিছু আছেই, যেমন ধরেন কেউ আছে যে এক রিক্সায় 2 জন যাচ্ছে, 3 জন যাচ্ছে। তবে কিছু শর্ত সাপেক্ষে ছাড়ছি। যেমন একটু আগে আমি একটা সিএনজি চালাম, ওটা হলো মানে প্রেগনেন্ট ডেলিভারি পেশেন্ট, তো এক সিএনজিতে 3 জন। এখন এই ক্ষেত্রে তো ছাড়তে হবেই। তবে এছাড়াও কিছু কিছু আছে যা মানতেছে না। এটা সেক্ষেত্রে কি মামলার কোনো ব্যবস্থা নিচ্ছেন? সেটা অবশ্যই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন, উনি আসে মাঝে মাঝে, তখন এইভাবে মামলার ব্যবস্থা করা আছে, ওইভাবে নেয় ওনারা যখন আসে। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যারা কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে। তারা কিন্তু বলছেন যে তাদের নিয়ম কানুন না মানলে কিন্তু মামলার ব্যবস্থা রয়েছে, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছে তিনি কিন্তু সবসময় তাদের অভিযান তারা অব্যাহত রেখেছে। তবে আপনাকে যেমনটি বলছিলাম যে সাধারণ জনগণ বেশিরভাগই তারা
যে লকডাউন সরকারি নির্দেশনা সেটা তারা মেনে চলছে, আর কিছু কিছু ব্যতিক্রম রয়ে গেছেন, তারা কিছু কিছু সংখ্যক মানুষ তারা মানছেন না। এই ছিল মগবাজার থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। তুলি। ধন্যবাদ আপনাকে। রাজধানীর মগবাজার থেকে লকডাউনের ৬ষ্ঠ দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মৌ খন্দকার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, সুস্থ আছেন। রোববার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা শেষে এ কথা জানান ব্যক্তিগত চিকিৎসকরা। তারা জানান নতুন করে জ্বর আসেনি। দ্রুত সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসকরা জানান লন্ডন থেকেও তার পরিবারের সদস্যরা নিয়মিত খোঁজখবর রাখছেন। উনি অনেক ভালো আছেন, আজকে আর ওনার জ্বর আসেনি। এতে আমাদের খুব দৃঢ়ভাবে বিশ্বাস হচ্ছে যে উনি সম্ভবত সেকেন্ড উইকটা ভালোভাবেই পার করতে পারবেন বলে মনে করছি। কালকে যে জ্বরটা ছিল আজকে আসেনি, এবং আমরা যদি আগামী 48 ঘন্টা আমরা দেখতে পাই যে ওনার কোনো জ্বর নেই, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে আমরা সম্ভবত ম্যাডাম একটা ডেঞ্জার পিরিয়ড থেকে বের হয়ে আসছেন, কোভিডের ডেঞ্জার পিরিয়ড থেকে। করোনার আক্রমণ বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতেও সৃষ্টি করেছে অপূরণীয় শূন্যতা। প্রায় প্রতিদিনই আসছে সংক্রমিত হওয়ার খবর, আবার কারো কারো মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে সবুজ অঙ্গনে। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। বিশ্বজুড়ে করোনার আক্রমণে মারা গেছেন বহু প্রাজ্ঞ মানুষ। পৃথিবী হারিয়েছে তার অনেক গুণী সন্তানকে। 2020-এর মতো 2021 সালেও অদৃশ্য এই ভাইরাস কেড়ে নিচ্ছে শিল্প সাহিত্য জগতের অনেককে। মুক্ত নয় বাংলাদেশের সবুজ অঙ্গনও। বাংলা সিনেমার সোনালী সময়ের অভিনেত্রী ও পরিচালক সারা বেগম কবরীও মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে। তার কয়েক ঘন্টা পর মারা যান 21 পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী SM মহসিন। একই দিন মারা যান চলচ্চিত্র সংসদকর্মী শফিউজ্জামান খান লোদি। গত 7 এপ্রিল করোনা কেড়ে নেয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীকে। 11 এপ্রিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককেও হারাতে হয় অদৃশ্য এই ভাইরাসের জন্য। তার দুদিন পর অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ মারা যান। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার তালিকায় আরও রয়েছে আলী জাকির, সাদেক বাচ্চু, KS ফিরোজ, সুফি গবেষক ও সঙ্গীতজ্ঞ খায়েজ সামাদি, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষাবিদ সাজেদুল আউয়াল। এছাড়াও প্রায় প্রতিদিনই আসছে সংক্রমিত হওয়ার খবর। চিত্রনায়িকা মৌসুমীর পরিবারের সবাই আক্রান্ত হয়েছিলেন করোনায়। যে তালিকায় রয়েছে চিত্রনায়ক রিয়াজ, আফসানা মিমি, আবুল হায়াত, গাজী রাকায়েত, ফরিদা পারভিন, অভিনয়শিল্পী দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী, আজিজুল হাকিম ও জিনাত হাকিম, দিনাত জাহান মুন্নি ও কবির বকুল দম্পতি সহ অনেকেই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। 11 দিনেও অধরা ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর আত্মহত্যা প্ররোচনাকারী 4 আসামি। মোর্শেদ চৌধুরীর স্ত্রীর অভিযোগ, হুইপ পুত্র ও তার গ্যাংয়ের চাপেই নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না প্রশাসন, আর এ নিয়ে ভীষণ শঙ্কিত স্ত্রী ইশরাত জাহান। তবে মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ বলছে দ্রুতই দোষীরা ধরা পড়বে। বিস্তারিত প্রতিবেদনে। গত 7 এপ্রিল চট্টগ্রামের নিজ বাসায় আত্মহত্যা করেন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মোর্শেদ চৌধুরী। 8 এপ্রিল 4 জনকে আসামি করে 5 লাইশ থানায় মামলা করেন স্ত্রী ইশরাত জাহান। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের বাইরে এখন পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার হয়নি। কমিশনার স্যার বলেছেন, বিভিন্ন মাধ্যমে বলেছেন যে পুলিশ দেখছে এবং এটা নিরপেক্ষ বিচার হবে। আমার এই জায়গাটা একটা প্রশ্ন স্যারের কাছে, সবার কাছে, কোয়েশ্চেনিং করার জন্য তো ওদেরকে পেতে হবে। ওরা যে অ্যাকিউজড, আমি যে ওদেরকে অ্যাকিউজেশনে রেখেছি, এটা তো আমি ইনিশিয়াল স্টেজে আমার কাছে যতটুকু তথ্য প্রমাণাদি ছিল, দ্যাট ইজ ইনাফ আই থিঙ্ক, যে ওদেরকে কোয়েশ্চেনিং করার জন্য বা ওদেরকে ধরার জন্য। তুমি আপনারা ওদেরকে ধরুন, ধরার পরেই তো আপনারা ক্রস চেক কোয়েশ্চেনিং।
এড়িয়ে দেওয়া মানুষ। এই আসামি যদি উধাও হয়ে যায়, ড্রাইভারটা কে দিবে? এই ড্রাইভারটা কে নিবে তখন? আমার বাচ্চার সিকিউরিটিটা তখন আজীবন কে নিবে? ওরা যদি উধাও হয়ে যায়, যদি পরবর্তীতে কোনো অ্যাকশন করে, তখন আমার আর আমার পরিবার, আমার সন্তান বলে কথা না, আমার ভাসুর আছে, আমার শ্বশুর বাড়ি এরা আছে, আমাদের সবার নিরাপত্তাটা কে দেখবে? কেউ কি দেখবে? কেউ দেখবে না। আসামিরা অধরা আর প্রতিনিয়ত শঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারের। তারা ন্যায় বিচারের প্রত্যাশী। আমার দুঃখ বাদেন, আমাকে জীবন যুদ্ধে নামতে হবে, আমাকে স্ট্রং হতে হবে, কিন্তু এই বাচ্চাটার লস যেটা হয়েছে এটা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। নিরাপত্তার জায়গাটা আমার বাবা মাও তো আছেন, ওনারা আমার জন্য রীতিমতো টেনশনে আছে যে কেন করছি, যে যাওয়ার তো সে চলে গেছে। কিন্তু ভাই আমি একটা কথা বলে দিই, আমার মেয়ে আমাকে কথাটা বলেছে, মা আমি ন্যায় বিচার পাবো। আমার প্রচুর এখনো পর্যন্ত বাংলাদেশের আইনের উপর আশ্বাস আছে, কারণ আমাকে সবাই বলছে এদেশে বিচার নাই। দেখি আমার এটার মধ্যে দিয়ে বিচার পাই কিনা। তবে মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ বলছে দোষীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সম্প্রতি আমাদের হাতে এসেছে, আমরা মামলাটি টেক ওভার করেছি। মামলাটি একটি আত্মহত্যা প্ররোচনার মামলা এবং মামলার বাদী, ভিকটিম এবং আসামিরা পরস্পর আত্মীয় স্বজন। তাদের ভিতরে অর্থনৈতিক লেনদেনের একটি বিষয় আছে। আমরা প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখছি এবং এই মামলাটি আমরা অনেক গভীরে যাওয়ার চেষ্টা করছি যে কেন এই ধরনের একটি ঘটনা ঘটলো। আমরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছি, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের কথাটি ঠিক নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।